হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এ চ্যাপ্টার 4 অ্যানিমাল কিংডমের যে এনসিইআরটি বইয়ের যে এক্সারসাইজটা রয়েছে সেখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। এই কোয়েশ্চেনগুলো আসলে শুধু কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমার পুরো চ্যাপ্টারটা পড়ার পর তোমার মধ্যে কি নলেজ ডেভেলপমেন্ট হলো বা চ্যাপ্টারের মধ্যে কি আছে, কি গ্রোথ হলো, কি কোয়েশ্চেন হতে পারে চ্যাপ্টার থেকে, সেগুলোর খুঁটিনাটি জানতে গেলে তোমাকে অবশ্যই এক্সারসাইজ সলিউশন করতে হবে। কারণ এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো শুধু বললাম শুধু কোয়েশ্চেন না, সেগুলো হচ্ছে তোমার পুরো এনসিইআরটি বইয়ের মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এই তোমার এক্সারসাইজের মাধ্যমে সলভ হবে। তাই তোমরা চ্যাপ্টারকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে তোমার এই এক্সারসাইজটা অবশ্যই দেখা দরকার। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম এখানে এটা হচ্ছে এক্সারসাইজ, এখানে 15খানা কোয়েশ্চেন রয়েছে। এই 15টা কোয়েশ্চেন মাধ্যমে কিন্তু এই পুরো চ্যাপ্টার বেসিক কনসেপ্টটাকে আমাদের কাছে তুলে ধরা হয়। এটা হচ্ছে এনসিইআরটি বইয়ের মুখ্য বৈশিষ্ট্য, যে অল্প জিনিস দিবে কিন্তু অল্প জিনিসের মধ্যে অনেক জিনিস, অনেক ভাস্ট জিনিসকে তোমার সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে এনসিইআরটির কাজ, এনসিইআরটি বইয়ের কাজ। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, বললো হোয়াট ইজ দ্য ডিফারেন্স difficulty what are the difficulties that you would face in classification of animals if common fundamental features are not taken into account। যদি আমরা কমন ফিচার্সগুলো করি, অর্থাৎ পৃথিবীতে 1.7 মিলিয়ন জীব রয়েছে, তার মধ্যে 1.5 মিলিয়ন হচ্ছে তোমার 1.2 মিলিয়ন তোমার অ্যানিমালস রয়েছে, 0.5 মিলিয়ন তোমার হচ্ছে প্ল্যান্টস রয়েছে। এত যে অ্যানিমালস, এই অ্যানিমালগুলো হচ্ছে কি ক্লাসিফিকেশন করার জন্য ডিফিকাল্টিজ আসছে, কঠিনতা আসছে। এবং বলছে যদি ইফ কমন ফান্ডামেন্টাল ফিচার আর নট, যদি কমন ফিচার্সগুলো না নেওয়া হয়, শুধুমাত্র এক্সেপশনাল ফিচার্সগুলো না হয়, তাহলে কি ডিফিকাল্টিজ আসবে। বলছে দেয়ার আর নিউমেরাস অ্যানিমাল স্পিসিস হুইচ শোজ গ্রেট ভ্যারাইটি অফ লাইফ। পৃথিবীতে অনেক রকমের জীব রয়েছে, প্রত্যেকের জীবের কীরকম একটা লাইফের ভ্যারাইটি অর্থাৎ পার্থক্য রয়েছে। দ্য ভ্যারিয়াস কমন ফান্ডামেন্টাল ক্যারেক্টার্স আর টেকেন ইনটু অ্যাকাউন্ট অফ ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস। তাহলে এই একটা জীবের শ্রেণীবিন্যাস করতে গেলে কি করা হয়, অনেক রকম কমন ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্সগুলো, যেগুলো মুখ্য চরিত্র বৈশিষ্ট্য, সেগুলো নেওয়া হয়। ইফ দিস হ্যাজ নট বিন ডান, যদি মুখ্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলো না নেওয়া হয়, কমন বৈশিষ্ট্যগুলোকে না নেওয়া হয়, it is not possible to deal with every living form separately at individual level। তাহলে বলছে প্রত্যেকটা জীবের যে সমস্ত ফান্ডামেন্টাল মুখ্য চারিত্রিক বৈশিষ্ট্য বা কমন ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো রয়েছে সেগুলো যদি না নেওয়া হয়, তাহলে একটা জীব থেকে আরেকটা জীবে ইন্ডিভিজুয়াল লেভেলে পার্থক্য করা সম্ভব হবে না। অর্থাৎ ধরেন একটা ক্যাটের স্পেশাল ক্যারেক্টার রয়েছে একটা, এবং টাইগারের একটা স্পেশাল ক্যারেক্টার রয়েছে, ওই স্পেশাল ক্যারেক্টারটা যদি কমন ফান্ডামেন্টাল ক্যারেক্টারটা যদি না নেওয়া হয়, তাহলে ক্যাট থেকে কিন্তু টাইগারকে আলাদা করা যাবে না। বুঝতে পারলেন? Therefore, a classification has to be based on the common, তাহলে ক্লাসিফিকেশন কার উপর নির্ভর করছে, কমন ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, মানে একই ক্যারেক্টার চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে কিন্তু সেটা কমন এবং ফান্ডামেন্টাল, সেটা মুখ্য বৈশিষ্ট্য। দ্য ইন্টাররিলেশনশিপ অ্যামং ডিফারেন্ট অ্যানিমালস উইল নট বি ট্রেসেবল। তাহলে যদি আমি একটা জীবের সঙ্গে আরেকটা জীবের, অর্থাৎ আমরা বলছি কি বিড়ালকে বাঘের মাসি বলছি আমরা, কেন বলছি, কালার সঙ্গে সিমিলারিটি রয়েছে। যদি ক্যারেক্টারটা সিমিলার ক্যারেক্টারগুলো না নিই, আমি কমন ক্যারেক্টারগুলো না নিই, তাহলে কি ক্যারেক্টার বিড়ালকে আলাদা করতে পারবো, মানে আলাদা করে একই বর্গের মধ্যে ফেলতে পারবো না। তার কেমন ফান্ডামেন্টাল ক্যারেক্টারগুলো একান্ত দরকার। দ্য পিকচার অফ অল অ্যানিমালস অ্যাট এ গ্লেন্স উইল নট বি প্রজেক্টেড। তাহলে সমস্ত অ্যানিমালগুলো কী করতে হবে, এক নির্দিষ্ট সারিতে আনা সম্ভব হবে না। দ্য ডেভেলপমেন্ট অফ আদার অ্যানিমাল স্পিস উইল নট বি মেড। এবং অন্যান্য যে একটা কিছু প্রাণীর কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থেকেই আমরা অন্য একটা প্রাণীকে ভালোভাবে আলাদা করতে পারছি, সেটা পারবো না করতে। তাহলে অবশ্যই ফান্ডামেন্টাল ফিচার্সগুলোকে আমাদের নিতে হবে ক্লাসিফিকেশন করার জন্য। ইফ ইউ আর গিভেন স্পেসিমেন, যদি তোমাকে একটা স্পেসিমেন দেওয়া হয়, একটা ধরো কোনো স্যাম্পল দেওয়া হলো, হোয়াট আর দ্য স্টেপস দ্যাট ইউ উড ফলো টু ক্লাসিফাই, সেটা ক্লাসিফাই করার জন্য তুমি কী কী বৈশিষ্ট্য নিবে। প্রথম দেখো, তাহলে একটা ধরনের তোমাকে মাছ দিয়ে দিল বা একটা গাছ দিয়ে দিল, তাহলে গাছটাকে শনাক্তকরণ করে তাকে একটা শ্রেণীবিন্যাস করবে। তো কীভাবে করবে দেখো, প্রথমে ডিটারমাইন দ্য লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে প্রথম কাজ হবে যে তার
সেটা কোষ লেভেলে তৈরি, সেটা সেলুলার লেভেলে তৈরি হচ্ছে, সেলুলার লেভেলে তৈরি আছে, না টিস্যু লেভেলে তৈরি আছে, না অর্গান লেভেলে তৈরি আছে, না অর্গান সিস্টেম লেভেলে তৈরি আছে, সেটা আমাকে প্রথম জানতে হবে। ক্লিয়ার? সিমেট্রি, তার সিমেট্রি মানে কি? সেটা হচ্ছে কি আসিমেট্রিক হবে, আসিমেট্রিক, না হচ্ছে রেডিয়াল সিমেট্রি হবে, রেডিয়াল সিমেট্রি, না সেটা বাইল্যাটারাল সিমেট্রি হবে, কি হবে সেটা আমাকে জানতে হবে। বাইল্যাটারাল সিমেট্রি হবে। তারপর হচ্ছে কি এদেরকে ডিপ্লোব্লাস্টিক হবে না ট্রিপ্লোব্লাস্টিক হবে, অর্থাৎ এদের কি এক্টোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, মানে তিনটে জার্ম লেয়ার থেকে সমস্ত অর্গান তৈরি হয়, এন্ডোডার্ম। তাহলে এর মধ্যে কি দুটো লেয়ার থাকবে, একটোডার্ম আর এন্ডোডার্ম, মেসোডার্ম থাকবে না থাকবে না? মেসোডার্ম থাকলে, তিনটে থাকলে ট্রিপ্লোব্লাস্টিক, দুটো থাকলে ডিপ্লোব্লাস্টিক। ডিটারমাইন হোয়ার দেয়ার ইজ নো বডি ক্যাভিটি, তাহলে কি তারা অ্যাসিলোমেট হবে, বডি ক্যাভিটি যে থাকে অ্যাসিলোমেট বলা হয়। তারা সিউডোসিলোমেট হবে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে, সিউডোসিলোমেট, নিমাটোহেলমিনথেস বা অ্যাসক্লেমিনথেসকে বলা হয় সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট হবে, অথবা তোমার হচ্ছে কি সিলোমেট হবে। তারপরে ডিটারমাইন দ্য টাইপ অফ সিলোম হলো, তারপর হচ্ছে কি টাইপ, সেটা হচ্ছে অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, সিলোম হবে। ডিটারমাইন সেগমেন্টেশন, সেগমেন্টেশন বলতে এদের মধ্যে কি মেটামেরিক সেগমেন্ট থাকবে, মেটামেরিক সেগমেন্ট থাকবে না থাকবে না। ডিটারমাইন হোয়ার দেয়ার ইজ নো নোটোকর্ড, এই যে নোটোকর্ড, সে নোটোকর্ড যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট থাকলে কি হবে, কর্ডাটা, আর অ্যাবসেন্ট থাকলে কি হবে, নন কর্ডাটা। তাহলে এগুলো হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তি করে তুমি শ্রেণীবিন্যাস করবে। একটা হচ্ছে কি তাহলে ওদের বডিটা কিসে লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ সেলুলার লেভেলে আছে, কোষীয় লেভেলে, না কলার দিয়ে তৈরি, না অর্গান দিয়ে তৈরি, না অর্গান সিস্টেম দিয়ে তৈরি। সিমেট্রি কি রয়েছে, তাদের আসিমেট্রিক হবে, না রেডিয়াল সিমেট্রি হবে, না বাইল্যাটারাল সিমেট্রি হবে। তারপর হচ্ছে কি তার ডিপ্লোব্লাস্টিক হবে না ট্রিপ্লোব্লাস্টিক হবে। ডিটারমাইন হোয়েদার অ্যাসিলোমেট হবে না সিউডোসিলোমেট হবে না সিলোমেট হবে। তারপরে কি ডিটারমাইন সেগমেন্টেশন, মেটামেরিক সেগমেন্ট থাকবে কি থাকবে না। নোটোকর্ড যদি থাকে তাহলে কর্ডাটা হবে, না থাকলে নন কর্ডাটা হবে। এগুলো হচ্ছে। How useful is the study of nature of body cavity and coeloms in the classification animal? তাহলে কি বলছে যে এই ক্লাসিফিকেশন মানে সিলোম, বলছে সিলোমের উপর ভিত্তি করে কিভাবে শ্রেণীবিন্যাস করবে। তো সিলোম বডি ক্যাভিটি কোথায় তৈরি হচ্ছে, আমাদের মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে। এরকম যাদের ক্ষেত্রে বডি ক্যাভিটি সিলোম, the coelom contain all the organs that are present in an organism. Coelom contains all the organs that are present in an organism. Animal having coelom are known as coelomate. এবং those do not have coelom, the acoelomate, যেমন তোমার পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস অ্যাসিলোমেট। আবার যারা হচ্ছে কি তোমার আর্থ্রোপোডা, অ্যানলিডা, মোলাস্কা, ইকোনোডার্মাটা, কর্ডাটা, ভার্টিব্রাটা সব হচ্ছে তোমার সিলোমেট। আবার সিউডোসিলোমেট কারা হচ্ছে, প্ল্যাটিহেলমিনথেস আবার ক্ষেত্রে এরা হচ্ছে সিউডোসিলোমেট, অ্যাসক্লেমিনথেস বা নিমাটোহেলমিনথেস সিউডোসিলোমেট। ওকে, তারপর দেখো ডিস্টিংগুইশ বিটুইন ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার ডাইজেশন। ইন্ট্রাসেলুলার মানে যখন আমরা ধরুন আমাদের হচ্ছে কি ইন্ট্রাসেলুলার সেলের মধ্যে কি ডাইজেশনটা হচ্ছে, একটা সেলের বাইরে ডাইজেশন হচ্ছে। তো ইন্ট্রাসেলুলার ডাইজেশন মানে কি সেলের মধ্যে হচ্ছে, যেখানে ডাইজেশনটা, এখানে বলো ডাইজেশন অকার ইন ফুড ভ্যাকুলস উইদিন সেল, অর্থাৎ এটা একটা ধরনের কোষের মধ্যে ফুড ভ্যাকুল তৈরি হচ্ছে এবং এখানে কি থাকছে, যে ফুডগুলো থাকছে। এরপর লাইসোজোমের উপস্থিতি, লাইসোজোমাল এনজাইম, লাইসোজোমে কত 56 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। হাইড্রোলাইটিক মানে যে সমস্ত এনজাইমগুলো তোমার এর জলের উপস্থিতিতে সক্রিয়, হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। এনজাইমের দ্বারা কি হবে, জারিত হবে। প্রোডাক্ট ডাইজেশন, ডিফিউশন ইনটু সাইটোপ্লাজম থ্রু দ্য ভ্যাকুলার মেমব্রেন, ইনজেকশন অকার থ্রু পিনোসাইটিক ভ্যাকুল। পিনোসাইটিক মানে হচ্ছে কি যখন একটা কোষ লিকুইড খাবারের খাদ্য হিসেবে তখন হচ্ছে পিনোসাইটিক, যখন সেটা সলিড খাবারের খাদ্য হিসেবে তখন ফ্যাগোসাইটিক। এক্সট্রা সেলুলার মানে হচ্ছে কি যেমন তোমার ধরে নাম ছত্রাকের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে
কোনো একটা ফল পচে যাচ্ছে, রটিং হয়ে যাচ্ছে। তো কেন রটিং হচ্ছে? আমরা খাবার যখন খাই আমাদের পেটের মধ্যে যায়, সেটা আবার বিভিন্ন এনজাইমের দ্বারা ডাইজেস্ট হয়ে সে পচে যায়। পাচিত হওয়া মানে পচে যাওয়া। সেম একইভাবে ছত্রাকদের কি সে ক্যাপাসিটি নেই, এলিমেন্টারি ক্যানাল নেই। ওই জন্য ওরা কী করছে, তোমার একটা কোনো ফুডের উপরে ওরা ডাইজেস্টিভ এনজাইমগুলো ছেড়ে দিচ্ছে। তার ফুডটা কি পাচিত হচ্ছে, পচে যাচ্ছে, সরল হচ্ছে, সে সরল খাদ্যবস্তুর খাদ্য হিসেবে গ্রহণ করছে। এটাই হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ডেভেলপমেন্ট আর ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট? আমরা দেখো যদি ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাই, তা আমরা ইনসেক্টের ক্ষেত্রে কী হয়, এগ পাই, এগ থেকে লার্ভা পায়, তারপর পিউপা পায়, দের ম্যাচিওর পায়, পূর্ণাঙ্গ পাচ্ছি আমরা। তাহলে এখানে কি দেখো অনেকগুলো স্টেজের মাধ্যমে ডেভেলপমেন্ট হলো, এটাকে আমরা ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট বলবো, ইনডাইরেক্ট। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখো, হিউম্যানের ক্ষেত্রে এমব্রায়ো, আর এমব্রায়ো থেকে তোমার ম্যাচিওর ম্যান। এমব্রায়ো যেমন দেখতে ছিল, ম্যাচিওর ম্যান সেরকম দেখতে হচ্ছে, এটাকে ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলা হয়। ক্লিয়ার? তাহলে ইয়াং ওয়ান্স মে রিজেম্বলস দ্য অ্যাডাল্ট, অর্থাৎ যে বাচ্চাটা হচ্ছে সেটা অ্যাডাল্টদের মতোই হচ্ছে, কিন্তু এখানে আলাদা হচ্ছে। ইন্টারমিডিয়েট স্টেজ আর অ্যাবসেন্ট, অর্থাৎ এই লার্ভা, পিউপা, ম্যাচিওর এগুলো অ্যাবসেন্ট থাকছে, এখানে প্রেজেন্ট থাকছে। মেটামরফোসিস অ্যাবসেন্ট, অর্থাৎ দেখো এখানে লার্ভা হচ্ছে, একটা লার্ভা থেকে মডিফাই হয়ে গিয়ে পিউপাতে পরিণত হবে, পিউপা থেকে মডিফাই হয়ে তার ম্যাচিওর পরিণত হবে, এটাকে বলে মেটামরফোসিস। এটা হচ্ছে ডায়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয় না, ইনডাইরেক্ট ক্ষেত্রে দরকার পড়ে। এক্সাম্পল হাইড্রা, ম্যান, এগুলো হচ্ছে তোমার ডায়ার ডেভেলপমেন্ট। ফ্রগ, ককরোচ এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। 6 নম্বর বলছি দেখো, হোয়াট আর দ্য পিকুলিয়ার ফিচার দ্যাট ইউ ফাইন্ড এ প্যারাসাইটিক প্ল্যাটিহেলমিনস। তাহলে যখন প্ল্যাটিহেলমিনস পড়তে যাবো তখন মনে রাখবে যে এটা হচ্ছে অ্যাসিলোমেট, COELOMT, অ্যাসিলোমেট, এবং এদের ফ্ল্যাট লাইক বডি, ফ্ল্যাট। তাহলে ঠিক টেগুমেন্টস অর্থাৎ বডি কভারিং। বডি কেন কভার থাকে? যে এই যে তোমার চ্যাপ্টা ক্রিমগুলো আমাদের শরীরে যখন থাকে তখন তারা কী হয়, বাইরের দিকে কিউটিকেল কভার না থাকলে আমাদের ডাইজেস্টিভ এনজাইমদের নষ্ট হয়ে যাবে। ওই জন্য একটা বডি কভারিং দেয়, কিউটিকেলের কভারিং, কিউটিকেল। অ্যাডহেসিভ অর্গান লাইক সাকার অ্যান্ড হুকস, তো আমাদের ধরনের একটা এরা হচ্ছে মেইনলি হচ্ছে এন্ডোপ্যারাসাইট। এবার আমাদের শরীরের মধ্যে যখন থাকবে তখন আমাদের শরীরের অন্ত্রের মধ্যে হুকের মাধ্যমে আটকে যাবে আর সাকারের মাধ্যমে পুষ্টিরস শোষণ করবে। লুজ লোকোমোটরি অর্গান, এদের কোনো লোকোমোটরি অর্গান নেই। ইন টেপওয়ার্ম, ফিতাকৃমির ক্ষেত্রে দ্য নিউট্রিয়েন্টস আর ডাইরেক্টলি অ্যাবজর্ব থ্রু ইটস বডি সারফেস। তাহলে বডি সারফেসের মাধ্যমে ডাইরেক্টলি তোমার কী করছে, এরা নিউট্রিয়েন্টটাকে অ্যাবজর্ব করছে, যেগুলো এপিগ্লোটিস বলছে আমরা। রিপ্রোডাক্টিভ সিস্টেম ওয়েল ডেভেলপ অ্যান্ড দে আর মোস্টলি হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট অর্থ হচ্ছে যে একই বডির মধ্যে যখন মেল আর ফিমেল দুটোই থাকবে তো হার্মাফ্রোডাইট বলা হচ্ছে। মোস্টলি অ্যানারোবিক রেসপিরেশন, অর্থাৎ এরা হচ্ছে কি যেহেতু আমাদের পেটে থাকবে, শরীরের মধ্যে থাকবে, কারণ ডাইরেক্ট বায়ু অক্সিজেন দিতে পারবে না, তাই এদেরকে অ্যানারোবিক রেসপিরেশন দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে, হোয়াট আর দ্য রিজন দ্যাট ইউ ক্যান থিঙ্ক ফর আর্থ্রোপোড টু কনস্টিটিউট দ্য লার্জেস্ট গ্রুপ অফ দ্য অ্যানিমাল? কারণ এরা 75% অফ টোটাল লিভিং অর্গানিজম তোমার এই গ্রুপের মধ্যে পড়ছে। দ্য ফাইলাম, এখানে 80% দিচ্ছে, আবার দেখো দ্য ফাইলাম আর্থ্রোপোডা কনসিস্ট অফ 80% অফ দ্য টোটাল অ্যানিমাল কিংডম। দ্য রিজন ফর আর্থ্রোপোডস বিং লার্জেস্ট গ্রুপ ফর জয়েন্ট লেগস অ্যালাউ মোর মুভিলিটি অন ল্যান্ড। এদের কি হয়, যেহেতু আর্থাস মানে জয়েন্টেড, তাদের সন্ধির পথ থাকার জন্য এরা কী করছে, পরিবেশের মধ্যে খুব তাড়াতাড়ি মুভ করতে পারে। হার্ড এক্সোস্কেলিটন হুইচ ইজ মেড অফ কাইটিন প্রোটেক্ট দ্য বডি। এটা আশ্চর্যের বাইরে দেখতে থাকছে একটা এক্সোস্কেলিটন থাকছে যেটা কাইটিনের মধ্যে থাকছে, সেটা তো বডিকে প্রোটেক্ট করছেন। দ্য হার্ড এক্সোস্কেলিটন রিডিউস ওয়াটার লস। এবার কি হচ্ছে, বাইরের দিকে একটা শক্ত খোলক থাকার জন্য ওয়াটারের লসটা কম হচ্ছে ফ্রম দ্য বডি অ্যান্ড থাস মেকিং দে মোর অ্যাডাপ্টেড টু টেরিস্ট্রিয়াল কন্ডিশন। এই জন্য তাকে এই স্থলভূমিতে খুব তাড়াতাড়ি মানে অ্যাডাপ্ট করতে সাহায্য করছে। তাহলে আর্থ্রোপোডা কেন সবচেয়ে লার্জেস্ট গ্রুপ? এক নম্বর হচ্ছে এদের জয়েন্টেড লেগে থাকার জন্য মুভেবল হচ্ছে। দুই নম্বর বাইরে দিয়ে কাইটিনের এক্সোস্কেলিটন থাকার জন্য এখানে কি এটা প্রোটেকশন পাচ্ছে, প্লাস ওয়াটার লস কম হচ্ছে, যার ফলে কী হচ্ছে, ওরা অ্যাডাপ্ট করে টেরিস্ট্রিয়াল এনভায়রনমেন্টের সঙ্গে। এবার হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হুইচ গ্রুপ অফ অ্যানিমাল। তাহলে এটা অবশ্যই ইকানোডার্মাটা। ইকানোডার্মা তারা মাছের ক্ষেত্রে, স্টার ফিশের ক্ষেত্রে, স্টার ফিশ যেখানে কী হচ্ছে এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম, এটা হচ্ছে ম্যাট্রিপোরেট। এই ম্যাট্রিপোরেট দিয়ে তোমার কী হচ্ছে, অরাটার ভিতরে ঢুকে পড়ছে।
এই ম্যাট্রিপোর্টে ঢোকার পরে এইটা তোমার এগুলো হচ্ছে অ্যাম্পুলার রিজিয়ন, এই টিউব, এগুলো টিউব ফিট বলা হয়, এগুলো রেডিয়াল ক্যানাল। এই রেডিয়াল ওয়াটারটা এখান দিয়ে ঢুকলো, ওয়াটারটা ঘুরে ঘুরে যাচ্ছে, তারপর এই রেডিয়াল ক্যানাল এখান দিয়ে বেরিয়ে গেল, এভাবে তোমার বেরিয়ে গেল, এখানে রেডিয়াল ক্যানাল দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে তোমার এই অ্যাম্পুলাগুলো দিয়ে তোমার বেরিয়ে যাচ্ছে জলটা, ক্লিয়ার? তো এই তারপর জলের মধ্যে যে সমস্ত খাবারগুলো থাকে সেগুলো ছাঁকনি আকারে ছেঁকে নিচ্ছে এবং তারা খাদ্য হিসেবে গ্রহণ করছে। তারপরে পয়েন্ট হচ্ছে অল ভার্টিব্রেটস আর কর্ডেড, অল ভার্টিব্রেটস আর কর্ডেড। তো কর্ডেড কাকে বলবো? যার নোটোকর্ড রয়েছে তারাই হচ্ছে কর্ডেড, হলো নোটোকর্ড রয়েছে তারাই কর্ডেড। এবার নোটোকর্ডটা পরবর্তীতে কি হচ্ছে? ভার্টিব্রাটে কনভার্ট হচ্ছে, ভার্টিব্রেটে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? ফসফরে কনভার্ট হচ্ছে। তাহলে অল কর্ডেটস আর ভার্টিব্রেটস বললে ভুল, কারণ কি সমস্ত কর্ডাটা থেকে কিন্তু ভার্টিব্রা তৈরি হয় না, হলো, কিন্তু সমস্ত ভার্টিব্রাতে ভার্টিব্রেট থাকে। তো অল ভার্টিব্রেটস আর কর্ডেট, কিন্তু বাট অল কর্ডেটস আর নট, সমস্ত কর্ডাটাগুলো কি হয়? ভার্টিব্রা তৈরি করতে পারে না। যেমন তোমার হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এরা কিন্তু তোমার ভার্টিব্রা তৈরি করতে পারে না। শুধুমাত্র কারা করতে পারে? তোমার হচ্ছে পিসিএস, টেট্রাপড, এরাই তৈরি করতে পারে। হাউ মেনি ইম্পর্টেন্ট ইজ দ্য প্রেজেন্স অফ এয়ার ব্লাডার ইন পিসিএস? তো মাছের ক্ষেত্রে কেউ সাঁতার কাটার সময় জলের উপরে উঠতে বা নিচে নামতে সাহায্য করে এয়ার ব্লাডার। তাহলে এখানে কার্ডগুলো দেখো, বলছে এয়ার ব্লাডার ইন পিসিএস রেগুলেট বুয়েন্সি, মানে প্লাবতা, অ্যান্ড হেল্পস ইন ফ্লোটিং ইন দ্য ওয়াটার। তাহলে কি জলের উপরে ভাসতে সাহায্য করছে। ইট প্রিভেন্ট দেম ফ্রম সিঙ্কিং, ডুবে যাওয়া থেকে মাছকে রক্ষা করে। এয়ার ব্লাডার ইজ প্রেজেন্ট ইন মেম্বার্স অফ দ্য ক্লাস অস্টিকথিস। তাহলে কন্ড্রিকথিস এটা থাকে না, শুধু অস্টিকথিসে থাকে। অ্যানিমালস অফ দ্য ক্লাস কন্ড্রিকথিস ডু নট হ্যাভ এয়ার ব্লাডার। ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার দ্য অ্যানিমালস হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিং। বুঝতে পারলে? আমাদের যে বনি ফিশগুলো রয়েছে তারা কী করে? কোনো সব মাছ জলের মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে। কেন দাঁড়িয়ে থাকতে পারে? কারণ হচ্ছে কি এই এয়ার ব্লাডার থাকার জন্য। যদি এয়ার ব্লাডার যদি এয়ার ভর্তি করে দেয় তাহলে বডি হালকা হয়ে গেল, বডি উপরে ভেসে উঠলো। আর যদি জল ভর্তি করে তাহলে কী হচ্ছে? বডিটা ভারী হলো, বডিটা ডুবে যায়। কিন্তু ওই জন্য কী হয়? এরা স্থির থাকতে পারে, আবার চলাচল করতে পারে। কিন্তু কন্ড্রিকথিসদের ক্ষেত্রে যেহেতু তোমার শুধুমাত্র এখানে এয়ার ব্লাডার নেই, তাই করতে পারে ওরা সবসময় সাঁতার কাটতে হয় যাতে ডুবে না যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে হোয়াট আর দ্য মডিফিকেশন দ্যাট আর অবজার্ভ ইন বার্ডস দ্যাট হেল্প দেম ফ্লাই। প্রথম হচ্ছে ফেদার আর প্রেজেন্ট, পালক থাকছে। টু এইড ফ্লাইট, ফোর লিম্বস আর ট্রান্সফর্মড ইন্টু উইংস। তাদের কি অগ্রপত্র ডানায় পরিণত হয়েছে। স্কেলস অন দ্য হাইন্ড লিম্বস, হাইন্ড লিম্বে কি রয়েছে? অর্থাৎ পা যে রয়েছে, পায়ের মধ্যে আঁশ রয়েছে যেটা তোমার গাছে ধরে রাখতে সাহায্য করে। 4 নম্বরে দে হ্যাভ হলো নিউম্যাটিক বোনস, অর্থাৎ শরীরকে হালকা রাখার জন্য এদের হাড়গুলোতে কি রয়েছে? এয়ার ক্যাভিটি রয়েছে, নিউম্যাটিক বোন বলা হয় থাকে। ওই জন্য হাড়গুলো হালকা হয়, উঠতে সহায়তা হয়। দ্য অ্যাবসেন্স অফ ইউরিনারি ব্লাডার এনেবল দেম টু লুজ ওয়েট টু মেক ইট ইজিয়ার টু ফ্রম দ্য ফ্লাই। তাহলে কি হচ্ছে? এদের মধ্যে এয়ার মানে ইউরিনারি ব্লাডার থাকে। ইউরিনারি ব্লাডার কি একটা পাউচ, যে পাউচের মধ্যে ইউরিন জমা থাকবে। এবার ইউরিন যদি জমা থাকে তাহলে বডিটা ভারী হয়ে যাবে, যদি ইউরিনারি ব্লাডার অ্যাবসেন্ট থাকে এখানে। Their streamlined bodies produce less resistance and allow them to fly longer period of time. তারা বলছে কি তাদের স্ট্রিমলাইন বডিজ, অর্থাৎ তাদের মাকু আকৃতির যে শরীর, সেটা কি করছে? তাদেরকে লেস রেজিস্ট্যান্স, তাদেরকে বডিকে লেস রেজিস্ট্যান্স বানাচ্ছে কার অ্যাগেনস্টে? তোমার এয়ার অ্যাগেনস্টে। তারপর কি আবার এদের ক্ষেত্রে তোমার এয়ার স্ট্যাক থাকে। কি বলছে? তোমার পায়রাদের ক্ষেত্রে বায়ুথলি থাকছে, উঠতে সাহায্য করছে। Could the number of eggs or young ones produced by an oviparous and viviparous mother be equal? Could the number of eggs or young ones? No. In oviparous animals, young ones develop outside of the mother body and are prone to harsh climatic condition and preparedness. তারা বলছে একটা যখন এগ লাইং অর্গানিজম, যারা ডিম অ্যানিমালের ডিম পাড়ে, তারা যখন ডিম পাড়ছে তো ডিমটা কোথায় তোমার ডিম থেকে বাচ্চা তৈরি হচ্ছে? সেটা হচ্ছে বডির বাইরে, এক্সটার্নাল কন্ডিশনে। তাহলে এখানে কি অনেক বেশি রিস্ক একটা কাজ করছে যে তার ডিমটা নষ্ট হয়ে যেতে পারে, তার ডিমটা কোনো শিকার নিয়ে নিতে পারে, তাই সেখানে বেশি বেশি ডিম তৈরি করতে হবে। সে হয়তো একটা মুরগি 20টা ডিম পারলো, হয়তো 2টো বাচ্চা তৈরি হলো, বাকিগুলো নষ্ট হয়ে গেল, মানুষ খেয়ে নিল। কিন্তু যারা ভিভিপেরাস, যাদের মায়ের পেটের মধ্যে বাচ্চা আলাদা হচ্ছে, তাদের ক্ষেত্রে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, বাইরের এনভায়রনমেন্টের দ্বারা
নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই ওভিপারাস অ্যানিমালটা বেশি বেশি করে এগ লাইং করবে দেন ভিভিপারাস মাদার। সেগমেন্টেশন ইন দ্য বডি ইজ দ্য ফার্স্ট অবজার্ভ ইন হুইচ অফ দ্য ফলোইং। সেগমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি যখন অ্যানিলিডার ক্ষেত্রে, অ্যানিলিডা মানে হচ্ছে তোমার যেমন আর্থওয়ার্ম, এদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে, আর্থওয়ার্ম, লিচ, এদের ক্ষেত্রে মেটামেরিক সেগমেন্ট, মেটামেরিক সেগমেন্টেশন দেখতে পাওয়া যাচ্ছে। সেগমেন্টেশন দেখতে পাওয়া যাচ্ছে, মেটামেরিক সেগমেন্টেশন। তারপর হচ্ছে কি ম্যাচ দ্য কলাম, তাহলে অপারকুলাম, অপারকুলাম কোথায় পাচ্ছি আমরা, অপারকুলাম পাচ্ছি আমরা যেগুলো বনিফিশ অর্থাৎ হাড়যুক্ত মাছ, তাদের ক্ষেত্রে কি ফুলকার যে ছিদ্র থাকে, ফুলকার ছিদ্র বাইরে দিয়ে একটা ঢাকনা থাকে, অপারকুলাম বলা হয়। প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যেখানে ওরা মুভ করতে মুভমেন্টে সাহায্য করছে। কমপ্লেট, তাহলে কমপ্লেট আমরা কমপ্লেট কোথায় পাচ্ছি আমরা, তোমার টিনোফোরা থেকে কমপ্লেট পাচ্ছি, এগুলো চিউনের মতো অংশ। র্যাডুলা কোথায় পাচ্ছি, মোলাস খাতে পাচ্ছি যেখানে ওরা কি টিথ লাইক সাধারণত র্যাডুলা প্রেজেন্ট থাকে। হেয়ার্স বৈশিষ্ট্য, ম্যামার্সের বৈশিষ্ট্য হচ্ছে এদের শরীরে হালকা লোম থাকবে। কোয়ানোসাইট কোষ, পরিফেরার ক্ষেত্রে আমরা কোয়ানোসাইট কোষ পাচ্ছি। গিল স্লিট কার সাথে পাচ্ছি আমরা, যে কোনো কোয়াডারের ক্ষেত্রে পাচ্ছি গিল স্লিট, সাইক্লোস্টোমা অ্যান্ড কন্ড্রিকথিস। গিলশিটস মানে এই যে বাইরের দিকে যে ফুলকার ছিদ্র থাকছে সেটা কোথায়, সাইক্লোস্টোমা এবং কন্ড্রিকথিসের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি। আর স্কেল, আঁশ কথা হচ্ছে রেপটাইলের ক্ষেত্রে আঁশ থাকবে, এবার হচ্ছে কি প্রিপেয়ার এ লিস্ট অফ সাম অ্যানিমালস দ্যাট আর ফাউন্ড ইন প্যারাসাইটিক অফ হিউম্যান বিং। তো এর বেশি ওমস যারা, হেলমিনস, সে অ্যাসক্লেমিনথিস হতে পারে, প্ল্যাটিহেলমিনস হতে পারে। যারা হেলমিনস কথার অর্থ হচ্ছে ওর্ম বা কৃমি, এরা হচ্ছে তোমার দায়ী। যেমন টিনিয়া সোলিয়াম, টেপওয়ার্ম, প্ল্যাটিহেলমিনস অন্তর্গত, টিনিয়াসিস ডিজিজ তৈরি করছে। ফেসিওলা হেপাটিকা, ব্লাড ওয়ার্ম, প্ল্যাটিহেলমিনস ফেসিওলিসিস ডিজিজ তৈরি করছে। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, রাউন্ড ওয়ার্ম, অ্যাসক্লেমিনথিস এর অ্যাসকারিসিস ডিজিজ তৈরি করছে। উচেরিয়া ব্যাংক্রপ্টি, ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়াম। তারপর হচ্ছে কি পাঁচ নম্বর হচ্ছে অ্যানসাইক্লোস্টোমা, হুপ ওয়ার্ম, অ্যাসক্লেমিনথিস এগুলো অ্যানসাইক্লোস্টোমিয়াসিস অ্যান্ড নেকাটোরিওসিস ডিজিজ তৈরি করছে। তাহলে এটা হচ্ছে এই কটা এখানে 15টা কোয়েশ্চেন আলোচনা করা হলো। অবশ্যই তোমরা এই 15টা কোয়েশ্চেন একবার দেখে নিও, তবে তোমার সাবজেক্টের বেসিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।